আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনূস বিদায় হতে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, যার দরুন আমি এই বিষয়টি নিয়ে আলাপ করতে চাইনি, কিন্তু যা দেখছি, পরিস্থিতি যা বলছে, তাতে মনে হচ্ছে যে সামরিক কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার করতে যাওয়ায় ইউনূসের কাল হচ্ছে। আপনারা জানেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সামরিক বাহিনীর 23 জন কর্মকর্তা, যেখানে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা থেকে শুরু করে 3 স্টার জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত এমন পদমর্যাদার 23 জন কর্মকর্তার বিচার চার্জ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এমত অবস্থায় সেনাবাহিনী কি এটি চেয়ে চেয়ে দেখবে, চেয়ে থাকবে? শুরু থেকে একটি বেসামরিক আদালতে সেনা কর্মকর্তাদের বিচারে সেনাবাহিনীর নোট অফ ডিসেন্ট বা প্রতিবাদ, আপত্তি ছিল, কিন্তু এই আপত্তিটা দিনকে দিন আরো বাড়ছে। যখন চূড়ান্ত ব্যবস্থা আসলো, এখানে অবাক করা কাণ্ড যে 5 জন ডিজিএফআই সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে যে দায়িত্ব পালন করেছেন যারা, তাদেরকে পর্যন্ত বিচারের আওতায় আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। বারবার বলি যে সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হতো না, ইউনূস সরকার ক্ষমতায় আসতো না। সেই সেনাবাহিনীকে নিয়ে এক প্রকার লীলা খেলা শুরু হয়ে গেছে, এবং এই লীলা খেলা সেনাবাহিনী কোনোভাবেই সহ্য করবে না। এই মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 50 জন মেজর জেনারেল, মোট 56 জন জেনারেল আছেন। তাদের হাতে ঘা লাগবে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের হাতে ঘা লাগবে, এবং হাতে ঘা লাগছে। সূত্রের খবর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন একযোগে 56 জন জেনারেল, যার দরুন খুব শীঘ্রই হয়তো একটা কিছু ঘটবে। হয় সেনা শাসন, সেনাবাহিনীর নিজে ক্ষমতা নেবে, আর না হয়তো 111। আমরা একটা আন্দোলন, একটা ঘোলাটে পরিস্থিতির অপেক্ষা করছি অনেকদিন ধরে, যে একটা ঘোলাটে পরিস্থিতি হবে, তখন সেনাবাহিনী বলবে ডক্টর ইউনূস আপনাকে আর রাখা যাচ্ছে না। ইতিমধ্যে ডক্টর ইউনূস নানাভাবে বিতর্কিত হয়ে গেছে, ইউনূস পরিষদ বিতর্কিত হয়ে গেছে। সেনাবাহিনী একটা সিগন্যাল দেবে যে আপনি চলে যেতে হবে, আপনাকে আর রাখা যাচ্ছে না, অন্য একটি সরকার আসবে, কিংবা আমরা সরকারে নেব। কিন্তু ডক্টর ইউনূস যে কাজটি করলো, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, সাজানো গোছানো আইসিটি, সেটি সেনাবাহিনীর বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। যাকে দিয়ে ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করলো। গত 14-15 মাস যাবত আমরা দেখছি যে সেনাবাহিনী অনেক সহ্য করে যাচ্ছে, কিন্তু আর মনে হয় সহ্য করার জায়গায় নেই। আজকে তো জেনারেলদের কথা বলছি, একজন আজকে যিনি চাকরিতে ঢুকেছেন, সেকেন্ড লেফটেন্যান্ট, তারও হাতে ঘা লাগার কথা যে চাকরি সূত্রে ডিজিএফ এর ডিজি ছিলেন, তাকেও রিমান্ডে নিতে হবে, তাকেও অ্যারেস্ট করতে হবে, তাকেও গ্রেপ্তার করতে হবে। আর সেনাবাহিনীর বিচার তো হয় কোর্ট মার্শালে, সেনাবাহিনীর সিভিল কোর্টে কেন? আমরা তো এমনটা দেখিনি অতীতে। নতুন বাংলাদেশে নতুন সবকিছু, সময় ঘনিয়ে এসছে, আন্দোলন, সংগ্রাম, রক্তপাত কিচ্ছু হয়তো হবে না, তার আগেই হয়তো একটা ঘটনা ঘটবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। বিশেষ করে 56 জন জেনারেল যেখানে একমত হয়েছেন, এবং আইসিটির জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারে তারা নাখোশ। এখন সিদ্ধান্ত তাদের নিশ্চয়ই একটা কোনো সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্তটা আমরা হয়তো খুব শীঘ্রই দেখতে পাবো।
সেফ এক্সিটের প্রশ্ন আসছে কেন? আগামীর ক্ষমতায় কি আওয়ামী লীগ আসছে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। কয়েকদিন যাবত আপনারা শুনছেন যে সেফ এক্সিট, সেফ এক্সিট। প্রথম সেফ এক্সিটের আলাপটি তোলেন এনসিপির আহ্বায়ক, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম। তিনি হতাশা প্রকাশ করেছেন, ভুল স্বীকার করেছেন যে এমন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে যারা ইতিমধ্যে আখের গুছিয়েছে, আমাদের সাথে প্রতারণা করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করছে এবং এখন সেফ এক্সিট খুঁজছেন, অর্থাৎ পালিয়ে যেতে চাইছেন। কেন পালিয়ে যাবেন? আমি শুরুতে এই প্রশ্নটা করেছি যে ক্ষমতায় কি আওয়ামী লীগ আসছে? আওয়ামী লীগ আসলে তাদের সেফ এক্সিটের প্রয়োজন হবে, কিন্তু এই যে বর্তমান বন্দোবস্তওয়ালা, বন্দোবস্ত শব্দটা এখন বহুল ব্যবহৃত, নয়া বন্দোবস্তের যে সরকার এবং এই সরকারের সাথে যেসব রাজনৈতিক দল আছে তারা যদি সম্মিলিতভাবে ক্ষমতায় আসে কিংবা যে কোনো একটি এককভাবেও ক্ষমতায় আসে, তাহলে এই উপদেষ্টারা পুরস্কৃত হবার কথা তো। কারণ যাদেরকে ক্ষমতায় বসিয়ে দিলেন, এই বসিয়ে দেবার পেছনে তো এখনকার এই উপদেষ্টারা যতই আখের গোছাক না কেন, গণ অভ্যুত্থানের নায়কদের সাথে প্রতারণা করুক না কেন, তাদের তো কৃতিত্ব থাকবার কথা। কৃতিত্ব থাকলে তাদের তো এক একজন মহানায়ক, মহানায়িকার ভূমিকায় অবতীর্ণ হবার কথা। প্রথমে নাহিদ ইসলাম সেফ এক্সিটের কথা তুলেছেন, এরপরে সার্জিস আলম তুলেছেন, সবশেষ গতকালকে উপদেষ্টা রিজওয়ানা হাসান তুলেছেন এবং তিনি বলেছেন যে আমি কোনো সেফ এক্সিট খুঁজছি না, আমি দেশেই থাকব। কেন? তিনি কি ভাবছেন যে তারা যাদেরকে ক্ষমতায় বসাতে চান তারাই ক্ষমতায় আসবেন? আবার নাহিদ ইসলাম, সার্জিস আলমরা বলছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। আমি একদিন আগেও এমন একটি প্রশ্ন করেছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এখনকার উপদেষ্টারা রাজা মহারাজা হয়ে থাকবেন, জামাত যদি আসে তারা রাজা মহারাজা হিসেবে থাকবেন, মহারানী হিসেবে থাকবেন, রানীও তো আছে। এনসিপি ইতিমধ্যে অভিযোগ তুলেছে, এনসিপি ক্ষমতায় আসলে কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? এই প্রশ্নটা দেখা দেয়। আবার মনে পড়ে যায় এই মুহূর্তে যে 2007-8 সালে বাংলাদেশে একটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। এখনকার ইউনূস সরকারও সেনা সমর্থিত। সেই সময়ে 111 নামে পরিচিত একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল। সেই সরকারটি আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের চাইতে লক্ষ গুণ প্রতাপশালী সরকার ছিল। সেই সরকারটিও ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা দীর্ঘায়িত করতে পারেনি। 2 বছরের মধ্যে নির্বাচন দিয়ে, এবং তখনও সেফ এক্সিটের প্রশ্ন ছিল, এবং তখনও সেই সরকারের যারা কুশীলব ছিলেন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তারা কিন্তু নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সাথে সাথে তারা বিদেশে পাড়ি দিয়েছে। বিদেশে পাড়ি দিয়ে তারা কোথায় আছেন? ফখরুদ্দিনের চেহারা কিন্তু আজ পর্যন্ত কেউ আর দেখেননি, বা সেনাপ্রধান মুঈন আহমেদের চেহারা যদিও দেখেছেন, কিন্তু ফখরুদ্দিন আহমেদের চেহারা আজ পর্যন্ত কিন্তু দেখেননি। তারাও কি সেই সময় অপরাধ করে গেছেন যে যার কারণে আজ পর্যন্ত চেহারা দেখেননি? আজকের উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কি শিক্ষা নেন না? সেই সরকারটি বাংলাদেশে বেশ কিছু কাজ করেছিল, গুরুত্বপূর্ণ কাজ। এই যে আজকে ভোটার তালিকা, আজকে যে এনআইডি, আমি একটি এরকম অসংখ্য কাজ করেছিল, ভালো কাজ করেছিল। এই সরকার আজকে যদি ইউনূস সরকার দেখি, কিন্তু বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যতগুলো নির্বাচিত সরকার এসছে,
যতগুলো অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটি হোক, সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে ইউনূস সরকার। সেই 111 সরকার, দোর্দণ্ড প্রতাপশালী সরকার, প্রধান সহ উপদেষ্টা পরিষদের অনেকে এবং তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈনুল আহমেদ পর্যন্ত বিদেশে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। আজকের উপদেষ্টা পরিষদের কি ভয় হয় না যে তাদের কি হবে তারা যখন ক্ষমতাচ্যুত হবেন? ধানাই পানাই সেই সময়ের উপদেষ্টা পরিষদ ধানাই পানাই করেছিল যে আরো দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি পাল্টে যাওয়ায় ক্ষমতায় থাকা আর সম্ভব হয়নি। একটা দ্রুত নির্বাচন দিয়ে তারা কিন্তু চলে গিয়েছিল। আজকের সরকারও নির্বাচনের যে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে প্রায় 1.5 বছর হতে যাবে আর কি। সেই 1.5 বছরের মাথায়, সেই সময় ছিল 2 বছর, এবার 1.5 বছরের মাথায় নির্বাচন যদি হয় দেবার পরিকল্পনা করছে। তাহলে আমি বারবার প্রশ্ন করছি যে নির্বাচন, পরিকল্পিত একটা নির্বাচন করবার এখনো পর্যন্ত পরিকল্পনা হচ্ছে, তাহলে সেফ এক্সিটের কেন প্রশ্ন আসবে? তাহলে কি ভিন্ন কিছু ঘটছে পর্দার আড়ালে? আমরা বারবার বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সত্যিকার অর্থে নির্বাচন করতে পারবে না। যে স্টাইলে নির্বাচনটি করতে যাচ্ছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তন হতে হবে। পরিবর্তন হয়ে সেই পরিবর্তিত সরকারটি নির্বাচন করবে এবং সেই পরিবর্তিত সরকারটি নির্বাচন করে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে? এজন্য কি সেফ এক্সিট চিন্তা? এমনকি এমন কথাও চালু হয়ে গেছে যে অনেক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও যোগাযোগ করবার চেষ্টা করছেন, তার কাছেও মার্জনা চেয়ে সেফ এক্সিট খুঁজবার চেষ্টা করছেন। কেন, কি হচ্ছে? এটি নিশ্চিত যে ডক্টর ইউনূস আসলে নির্বাচন করতে পারবে না। এই যে যা আলোচনা রটে যায় তা তো কিছুটা বটেই। এই বটে থেকে যে ডক্টর ইউনূস যে নির্বাচন করতে পারছেন না এবং একটি অন্য সরকার আসবে এবং অন্য সরকারটি নির্বাচন করবে এবং সেই নির্বাচনটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে এবং সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে, এছাড়া আপনাকে কেউ স্বীকৃতি দেবে না। ইতিমধ্যে ভারত বলে দিয়েছে যে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে সেই নির্বাচনে নির্বাচিত সরকারের সাথে ভারত কাজ করবে। কিন্তু আপনি যদি ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে একা একা খাওয়া মার্কা নির্বাচন করেন, তাহলে কিন্তু সেই সরকারের সাথে ভারত কাজ করবে না, পৃথিবীর কেউ কাজ করবে না। আজকে দেশের যে প্রেক্ষাপট, এনসিপি নেতারা যে হতাশা প্রকাশ করছেন, তাতে গত 14 মাসে আগের 16 বছরের যে কর্ম, আগের 16 বছরের যে নেতিবাচক কর্মগুলো ছিল সেগুলোকে ফেল করে দিয়েছে। সরকারটা তো পতন হলো আগের 16 বছর যে নেতিবাচক কর্মকাণ্ড, সেই কারণেই তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের পতন হলো। আজকে যে 14 মাসে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের ভয়াবহ দুঃশাসনের মধ্যে দেশ পড়ে গেছে, এর দায় যেমন ইউনূস সরকারের, তেমনি ইউনূস সরকারের সহযোগী যে দলগুলো, সহযোগী প্রধান 3টি দল এবং আরো ছোটখাটো দল, জাতিসংঘে যে 3টি দল গিয়েছিল ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে, বিএনপি, জামাত, এনসিপি, আজকে 14 মাসে যত ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ভার বিএনপির উপরে বর্তায়, জামাতের উপরে বর্তায়, এনসিপির উপর বর্তায়। তাহলে এত ব্যর্থ, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সরকার, এই ব্যর্থ সরকার কি আগামী নির্বাচনে নির্বাচিত হবে? বা সরকারপন্থীরা, সরকারের যে রাজনৈতিক দলগুলো, একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যদি হয়, আগের 16 বছরের তুলনায় যদি লক্ষ গুণ খারাপ কাজ করে থাকে, তাহলে মানুষ কাকে বেছে নেবে? আগের 16 বছরে যে সরকারটি ছিল, যে দলটি ক্ষমতায় ছিল, তাকেই তো বেছে নেবে। চারিদিকে তো এই শোরগোল শুরু হয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে সেই শোরগোল শুরু হয়ে গেছে। বাস্তবতা এটি যে আজকে সেফ এক্সিটের যে কলরব উঠেছে, এটিই বাস্তবতা যে আসলে কি হবে।
আসলে কি আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক দলগুলোকে কি আমরা ক্ষমতায় বসিয়ে দিতে পারবো? এরকম প্রশ্ন, এরকম সন্দেহ, এরকম দ্বিধাদ্বন্দ্ব উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে ইতিমধ্যে কাজ করছে। কারণ তারা ইতিমধ্যে নানান অপকর্মে জড়িয়ে গেছেন। জড়িয়ে গিয়ে এখন বাঁচতে হলে তো কারো কাছে নিরাপদ একটা জায়গা দরকার। কিন্তু তারা এই যে এখনকার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভরসা করতে পারছেন না, যার কারণে একটা সেফ এক্সিট খুঁজছেন। এবং এটি নিশ্চিত যে একটা যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় এবং ইনক্লুসিভ ইলেকশন হয়, তাহলে এই যে 14 মাসের যে ব্যর্থতা, এই ব্যর্থতার খেসারত দিতে হবে ব্যালটে। বাংলাদেশের জনগণ ব্যালটে দিয়ে দেবে। বাংলাদেশে নজিরবিহীনভাবে পৃথিবীর ইতিহাসে রেকর্ড, সর্বশেষ পতিত সরকারের দল আবার ক্ষমতায় আসে এবং সেটি বাংলাদেশেই ঘটবে এবং সেই প্রেক্ষাপটে রচিত হচ্ছে, যার কারণে চারিদিকে সেফ এক্সিট কলরব উঠেছে। সামনে কঠিন সময়, আমরা নিশ্চয়ই এই সময়ের সাক্ষী থাকব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।